আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। নারী স্ত্রী কষ্ট সহ্য করতে না পারে আমার বোন, আমার একটা বোন, আমার একটা বোনকে আত্মহত্যা করছে, কত কষ্ট নিয়ে মরছে, এত কষ্ট করছে, সে তো কোনো খুনি না, তার ছোটখাটো মামলা, তাহলে কেন জানলো না? একটা অনুরোধ করি আপনাকে, আপনি গুগলে ঢুকে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু লিখে সার্চ দিন, দেখবেন একের পর এক মৃত্যুর খবর ভেসে উঠবে পর্দায়। দেখুন, শুধুমাত্র প্রথম আলো পত্রিকায় প্রকাশিত মৃত্যুর ঘটনাগুলো এই ছবিটাতে আছে। তাও নাকি দেশে সর্বকালের সর্বশ্রেষ্ঠ শাসন চলছে, দেশ নাকি সভ্য হয়ে গেছে, দেশের প্রধান রাজনৈতিক দল ও দেশের সবচেয়ে বড় ছাত্র সংগঠন ছাত্রলীগ নিষিদ্ধ করে ইউনূস তার একনায়ক শাসন ব্যবস্থা চালাচ্ছে। বিএনপি, জামায়াত, এনসিপি, ছাত্র শিবির, ছাত্র দলকে মাঠে ছেড়ে দিয়েছে লুটেপুটে খাওয়ার জন্য, আর লাখ লাখ মামলা দায়ের করে অবৈধভাবে আটক করে মাসের পর মাস ধরে কারাগারে ফেলে রাখা হয়েছে। কারাগারগুলো উপচে পড়ছে আওয়ামী লীগ ছাত্রলীগ নেতাকর্মীদের দিয়ে। দেশের সুশীল তকমাধারী বিবেকগুলো ঢাকায় বসে জুলাই সন্ত্রাসের সফলতার জন্য পাওয়া ডলার গুনছে। কারাগারে মারা যাচ্ছে মানুষ, কারাগারের বাইরে পরিবারের সদস্যরা না খেতে পেয়ে মারা যাচ্ছে, দেখতে দেওয়া হচ্ছে না সন্তানের লাশ, পিতামাতার লাশ, স্ত্রীর লাশ। সাদ্দাম একা নয়, এই মুহূর্তে দেশের কারাগারগুলোতে হাজারো সাদ্দামের মতো হিরোরা আছেন। আপনাদের জন্য এই ভিডিওটি তৈরি করছি, আর আমার মনের ভেতর আমার ভাইয়ের কথাটা মনে হচ্ছে, যাকে অন্যায়ভাবে আটক করা হয়েছে, যাকে জামিন দেওয়া হচ্ছে না, আদালত বসছে না, হাইকোর্টে দীর্ঘ লাইন, আর সেখানেও জামিন পাওয়া যাবে কিনা তার নিশ্চয়তা নেই। আমার ভাইয়ের মতো অসংখ্য ভাই এখন কারাগারে অবৈধভাবে আটক হয়ে আছেন। তার প্রকৃত সংখ্যা আমাদের জানা নেই, তবুও ইউনূসের এই বাংলাদেশে নাকি আবার সভ্যতার বাম্পার ফলন হয়েছে। আসুন আজকে ইউনূসের এই সভ্য বাংলাদেশে সাদ্দামদের মতো হিরোদের নিয়ে কথা বলি, আর ইউনূসের অর্জিত জিরো গুলো সম্পর্কে জানার চেষ্টা করি। বাংলাদেশ নামক বদ্বীপ রাষ্ট্রটি আজ এক গভীর অন্ধকারে নিমজ্জিত। তথাকথিত বিপ্লব বা গণ অভ্যুত্থানের মোড়কে যে ভয়াবহ প্রতারণামূলক শাসন ব্যবস্থা জাতির ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে, তার নগ্ন রূপ আজ প্রতিটি দেশপ্রেমিক নাগরিকের কাছে স্পষ্ট। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে পরিচালিত এই অবৈধ অসাংবিধানিক সরকার দেশে যে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে, তা ইতিহাসে সকল বর্বরতাকে হার মানিয়েছে। মিথ্যা মামলা, গণগ্রেফতার, বিচারহীনতার সংস্কৃতির মাধ্যমে লক্ষ লক্ষ আওয়ামী লীগ নেতাকর্মীকে কারাগারে নিক্ষেপ করা হয়েছে। কারাগারগুলো আজ ধারণ ক্ষমতার চেয়ে বহুগুণ বেশি বন্দী নিয়ে ধুঁকছে, যেখানে মানবাধিকারের ন্যূনতম ছিটে ফোঁটা অবশিষ্ট নেই। এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে বাগেরহাটের ছাত্রলীগ নেতা জুয়েল হাসান সাদ্দামের পরিবারের করুণ পরিণতি কেবল একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি এই ফ্যাসিস্ট সরকারের নিষ্ঠুরতা ও জিঘাংসার এক জীবন্ত দলিল। সাদ্দামের স্ত্রী কানিজ সুবর্ণা এবং তাদের 9 মাস বয়সী শিশু সন্তানের মৃত্যু আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে মানবিক মর্যাদা, মানবাধিকার, ন্যায় বিচার আজ কতটা ভুলুণ্ঠিত এবং কোথাও তাদের দেখা নেই। বাগেরহাট সদর উপজেলার ছাত্রলীগ সভাপতি জুয়েল হাসান সাদ্দাম গত 11 মাস ধরে কারাবন্দী। 2024 সালের জুলাই আগস্ট মাসে বাগেরহাটে কোনো হত্যাকাণ্ডের ঘটনা না ঘটলেও সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে তাকে মিথ্যা মামলায় আটক রাখা হয়েছে। সাদ্দাম যখন কারাগারে যান, তখন তার স্ত্রী কানিজ সুবর্ণা সন্তান সম্ভবা ছিলেন। কারাগারের অন্ধ প্রকোষ্ঠে দিন কাটানো সাদ্দাম জানতেন না তার অনাগত সন্তান পৃথিবীর আলো দেখবে কিনা, বা দেখলেও তিনি তাকে কখনো কোলে তুলে নিয়ে আদর করতে পারবেন কিনা। ভাগ্যের কি নির্মম পরিহাস, সাদ্দামের সন্তান পৃথিবীতে এলো, কিন্তু পিতা তাকে দেখার সুযোগ পেলেন না। 9 মাস বয়সী সেই নিষ্পাপ শিশুটি তার বাবাকে না দেখেই মায়ের সাথে এই নিষ্ঠুর পৃথিবী থেকে বিদায় নিয়েছে। সাদ্দামের স্ত্রী, যার বয়স মাত্র ছিল 22 বছর, তিনি কি আত্মহত্যা করেছেন নাকি তাকে হত্যা করা হয়েছে, এই বিতর্ক আজ গৌণ। মুখ্য বিষয় হলো এই মৃত্যুর দায় সম্পূর্ণরূপে
এই অবৈধ সরকারের। সাদ্দামকে কারাগারে আটক রেখে তার উপার্জনের পথ বন্ধ করে দেওয়া হয়েছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি যখন মিথ্যা মামলায় মাসের পর মাস জেলে আটক থাকেন, তখন সেই পরিবারের বেঁচে থাকাটাই এক মরণপণ সংগ্রাম হয়ে দাঁড়ায়। ক্ষুধা যন্ত্রণা, ভবিষ্যতের অনিশ্চয়তা এবং স্বামীর অনুপস্থিতিতে সামাজিক এবং মানসিক চাপ কানিজ সুবর্ণাকে এমন এক পরিস্থিতিতে ঠেলে দিয়েছে যেখানে মৃত্যুকেই তার কাছে শ্রেয় মনে হয়েছে। হয়তো এটি কোনো সাধারণ আত্মহত্যা নয়, এটি রাষ্ট্রযন্ত্রের দ্বারা সংগঠিত এক ভয়ঙ্কর হত্যাকাণ্ড। সবচেয়ে হৃদয় বিদারক এবং অমানবিক অধ্যায়টি রচিত হয়েছে সাদ্দামের স্ত্রী এবং সন্তানের মৃত্যুর পর। সাদ্দামের স্ত্রী এবং সন্তানের মৃত্যুর পর তাকে প্যারোলে মুক্তি দেওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে আবেদন করা হলেও প্রশাসনিক জটিলতার নামে তা প্রত্যাখ্যান করা হয়। বাগেরহাট এবং যশোর প্রশাসন একে অপরের দিকে দায় ঠেলে দেয়। শেষ পর্যন্ত সাদ্দামকে জেল গেটেই তার স্ত্রী এবং সন্তানের মৃতদেহ দেখানো হয়। একজন পিতার জন্য এর চেয়ে নিষ্ঠুর আর কিছু হতে পারে না। তিনি তার সন্তানকে প্রথমবারের মতো দেখেছেন, কিন্তু মৃত অবস্থায়। সাদ্দামের পরিবার এবং স্বজনরা চেয়েছিলেন অন্তত শেষবারের মতো সাদ্দাম তার স্ত্রী এবং সন্তানের মুখটা অন্তত দেখুক। প্যারোলে মুক্তির জন্য তারা বাগেরহাট, যশোরের প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেছেন, কিন্তু এই অমানবিক আমলাতন্ত্র এবং প্রতিহিংসা পরায়ণ সরকার বা প্রশাসন তাদের সেই ন্যূনতম মানবিক অধিকারটুকু দেয়নি। বাগেরহাট থেকে যশোর কারাগারের দূরত্ব মাত্র 50 মাইল। এই 50 মাইল পথ পাড়ি দিয়ে লাশ জেল গেটে পৌঁছাতে পেরেছে, কিন্তু প্রশাসনের কাগজ পৌঁছাতে পারে নাই। বাগেরহাটের জেলা প্রশাসক অজুহাত দেখিয়েছেন যে আবেদন যশোরে করতে হবে, আর যশোরের প্রশাসন বলে তারা কোনো কাগজ পাননি। এই যে আমলাতান্ত্রিক পিংপং খেলার আড়ালে লুকিয়ে আছে এক চরম নিষ্ঠুরতা। তারা সাদ্দামকে প্যারোলে মুক্তি দিতে চায়নি, কারণ তারা ভয় পায় যে সাদ্দামকে মুক্তি দিলে যে জানাজায় তিনি অংশ নেবেন, সেই জানাজায় জনস্রোত নামবে, তা তাদের অবৈধ ক্ষমতার ভিত্তিকে নাড়িয়ে দিতে পারে। তাই তারা ছুটির দিনের দোহাই দিয়েছে, আইন শৃঙ্খলার অবনতির মিথ্যা আশঙ্কা প্রকাশ করেছে। আজ যখন একজন রাজনৈতিক কর্মীর পরিবার ধ্বংস হয়ে গেল, তখন তথাকথিত মানবাধিকারের ফেরিওয়ালারা মুখে কুলু পেটে বসে আছেন। ডক্টর ইউনূস অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়ে বড় বড় বুলিয়া উড়েছিলেন। তিনি বলেছিলেন বাংলাদেশ নাকি এখন সভ্য হয়ে গেছে, বিশ্ব নাকি বাংলাদেশের কাছ থেকে শিখবে। কিন্তু বাস্তবে আমরা কি দেখছি? আমরা দেখছি তার শাসন আমলে একজন বাবার কাঁধে সন্তানের লাশ, একজন স্বামীর কাঁধে স্ত্রীর নিথর দেহ, আর তার হাতে হাত করা। এই কি সেই সভ্যতা যা তিনি বিশ্বকে দেখাতে চেয়েছিলেন? সাদ্দামের সাথে যে আচরণ করা হয়েছে তা মধ্যযুগীয় বর্বরতাকে হার মানায়। জেল গেটে স্ত্রী এবং সন্তানের লাশ দেখে হাত করা পড়া অবস্থায় সাদ্দাম যখন বুক ফাটা আর্তনাদ করছিলেন, তখন সেই দৃশ্য দেখে পাথরের চোখ থেকেও জল গড়িয়ে পড়ার কথা। কিন্তু এই সরকারের কর্তা ব্যক্তিদের হৃদয়ে কোনো দয়া বা মায়ার স্থান নাই। তারা কেবল প্রতিশোধ নেওয়ায় মত্ত। সাদ্দামের 9 মাসের শিশুটি, যার কোনো রাজনৈতিক পরিচয় ছিল না, সে কেন এই জিঘাংসার শিকার হলো বলুন তো? তার অপরাধ কি ছিল? তার একমাত্র অপরাধ ছিল সে একজন ছাত্রলীগ নেতার সন্তান। এই শিশুটির মৃত্যু কি আপনাদের তথাকথিত বিপ্লবী মনে কোনো দাগ কাটে না? নাকি আসমান আজ বিদীর্ণ হয় না? নাকি আওয়ামী লীগ করে বলেই তাদের জীবনের কোনো মূল্য নেই? আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল নিজেই স্বীকার করেছেন যে হয়রানিমূলক মিথ্যা মামলা এবং মব সন্ত্রাস বর্তমান সরকারের সবচেয়ে দুর্ভাগ্যজনক ঘটনা তার আমলে। তিনি বলছেন মোট মামলার 56% মিথ্যা, অথচ এই স্বীকারোক্তির পরও সাদ্দামের মতো হাজার হাজার নেতাকর্মী মিথ্যা মামলায় ঢুকছেন, তাদের জামিন দেওয়া হচ্ছে না। এমনকি হত্যা মামলায় অভিযুক্ত না হওয়া সত্ত্বেও সাদ্দামকে আটক রাখা হয়েছে। এটি স্পষ্ট যে বিচার বিভাগ আজ স্বাধীন নয়, বরং তা সরকারের আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। জামায়াত শিবির এবং তাদের দোসররা আজ প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে বসে আছে। তার তালিকা ধরে ধরে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর নির্যাতন চালাচ্ছে। সাদ্দামের শ্বশুরের রাজনৈতিক পরিচয় ভিন্ন হওয়ায় তিনি তার মেয়ের উপর মানসিক চাপ প্রয়োগ করেছেন বলে অভিযোগ উঠেছে। এটি প্রমাণ করে যে রাজনীতি আজ পারিবারিক সম্পর্ককেও বিষিয়ে তুলেছে। সাদ্দামের স্ত্রী হয়তো পোস্টপার্টাম ডিপ্রেশনে ভুগছিলেন, কিন্তু তাকে সেই মানসিক সহায়তা দেওয়ার মতো কেউ ছিল না। স্বামী কারাগারে, অভাব অনটন আর অনিশ্চয়তা সব মিলিয়ে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে। তথাকথিত সুশীল সমাজ, যারা বাক স্বাধীনতার জন্য দিনরাত চিৎকার করেন, কার্টুন আকার অগ্রাধিকার নিয়ে গলা ফাটান, শাহবাগে জড়ো হন, তারা আজ কোথায়? সাদ্দামের এই ট্র্যাজেডি নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই, কারণ সাদ্দাম তাদের এজেন্ডার অংশ নন। সাদ্দাম একজন দেশপ্রেমিক রাজনৈতিক কর্মী।
যিনি দেশের স্বাধীনতার পক্ষে রাজনীতি করেছেন, এটাই কি তার প্রথম এবং প্রধান অপরাধ? হবেও বা, কারণ এই দেশে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের মুরাল ভেঙে জুলাই জাদুঘর উদ্বোধন হয় একই দিনে। আর এই দেশের সুশীলরা আসলে বিদেশি প্রভুদের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত। তারা ডলারের বিনিময়ে দেশের স্বার্থ বিকিয়ে দিতে কুণ্ঠাবোধ করেন না। সাদ্দামের স্ত্রী এবং সন্তানের মৃত্যু নিয়ে তাদের এই নীরবতা প্রমাণ করে যে তাদের মানবতা সিলেক্টিভ। তারা কেবল তাদের স্বার্থের অনুকূলে থাকলেই মানবতার কথা বলেন। কিন্তু মনে রাখবেন, এই নীরবতার বিচার একদিন হবে। সাদ্দামের চোখের জল বৃথা যাবে না। এই অমানবিক আচরণের সাথে জড়িত প্রতিটি ব্যক্তি, প্রতিটি আমলা এবং প্রতিটি নীতি নির্ধারককে একদিন কাঠগড়ায় দাঁড়াতে হবে। আজকের এই অন্ধকার সময়ে সাদ্দামরাই আসলে আমাদের প্রকৃত হিরো। তারা অন্যায়ের কাছে মাথা নত করেনি। তারা জেল জুলুম সহ্য করেও আদর্শ থেকে বিচ্যুত হননি। সাদ্দাম তার স্ত্রী এবং সন্তানকে হারিয়েছেন, কিন্তু তিনি তার বিশ্বাস হারাননি। জেল গেটে সন্তানের লাশ দেখেও তিনি ভেঙে পড়েননি এবং তার এই শোকাজ শক্তিতে পরিণত হয়েছে। অন্যদিকে ডক্টর ইউনূস এবং তার সহযোগীরা যারা ক্ষমতার মসনদে বসে আছেন, তাদের অর্জনটা আসলে শূন্য। তারা দেশকে পিছিয়ে দিয়েছেন, অর্থনীতিকে ধ্বংস করেছেন এবং সমাজকে বিভক্ত করেছেন। তাদের হাতে রক্তের দাগ। সাদ্দামের স্ত্রী এবং সন্তানের রক্ত তাদের হাতে লেগে আছে। তারা যতই প্যারোলে মুক্তি আটকাক, যতই মিথ্যা মামলা দিক, সত্যকে কখনো চাপা দেওয়া যায় না। সাদ্দামের চিঠির শেষ লাইনটি, ছেলেকে কোলে নিতে পারলাম না, এটাই কষ্ট। আজ বাংলার প্রতিটি ঘরে ঘরে এই লাইনটি প্রতিধ্বনিত হচ্ছে। এই হাহাকার একদিন আগ্নেয়গিরির মতো বিস্ফোরিত হবেই হবে। আমাদের মনে রাখতে হবে, ইউনূস একদিন পালিয়ে যাবেন, কিন্তু তার দোসররা এই দেশে থাকবে। যারা আজ সাদ্দামের সাথে এই অন্যায় করেছে, তাদের তালিকা তৈরি হচ্ছে। 4.5 লক্ষ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে, 1.5 লক্ষ মানুষকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে। এই প্রতিটি অন্যায়ের কড়ায় গন্ডায় হিসাব নেওয়া হবে। সাদ্দামের মতো কর্মীদের ত্যাগ বিফলে যাবে না, যায় না। এই শোককে শক্তিতে রূপান্তর করে দেশ ঘুরে দাঁড়াবেই। অবৈধ দখলদার, রাজাকার, মিলিটারি, এনজিও সরকারের পতন অনিবার্য। সেদিন আর বেশি দূরে নয় যেদিন সাদ্দামরা বিজয়ের মালা গলায় দিয়ে বীরের বেশে কারাগার থেকে বের হবে, আর নির্যাতনকারীরা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে। সাদ্দামের নাম লেখা থাকবে স্বর্ণাক্ষরে, আর ইউনূসের নামের পাশে থাকবে শুধুই এক বিশাল শূন্য। কারণ সাদ্দামরাই দেশের হিরো, আর ইউনূসের আছে শুধুই জিরো। সাদ্দামের হাতে লেখা চিঠিতে রয়েছে তার হৃদয় বিদারক কান্না। এই একটি বাক্য একজন পিতার সমস্ত যন্ত্রণা ফুটে উঠেছে। যে সন্তানের জন্মের আগে থেকেই তিনি কারাগারে, সেই সন্তানকে তিনি দেখলেন মৃত অবস্থায়। সাদ্দামরা আজ তাদের দেশপ্রেমের জন্য চরম মূল্য দিচ্ছেন। আর ইউনূসের যে জিরোর কথা বললাম, সেই 3টি জিরো কি? জিরো মানবিকতা, জিরো ন্যায় বিচার, জিরো সভ্যতা। এই সরকারের পতন অনিবার্য, কারণ যে শাসন মানবিকতাকে পদদলিত করে, ইতিহাস তাকে ক্ষমা করে না। সাদ্দামের আত্মত্যাগ বৃথা যাবে না, তার স্ত্রী সন্তানের মৃত্যুর হিসেব নেওয়া হবে। যারা আজ নীরব, কালকে তাদেরও জবাবদিহি করতে হবে। ভালো থাকুন আপনারা। বাগেরহাট ছাত্রলীগের কারাবন্দী এক নেতার স্ত্রীর গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মরদেহ, আর তার পাশে ফ্লোরে পড়ে আছে 9 মাস বয়সী নবজাতকের নিথর দেহ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মর্মান্তিক এই ছবিটি। বিষয়টি নিয়ে যখন চলছে সমালোচনার ঝড়, ঠিক তখনই নিয়ন্ত্রিত নির্বাচনের প্রধান প্রতিদ্বন্দ্বী দলের নেতারা ভোটের আশায় চাইছেন আওয়ামী লীগের সুদৃষ্টি। 12ই ফেব্রুয়ারি নির্বাচনের তারিখটি যত কাছে আসছে, ততই স্পষ্ট হচ্ছে নৌকার মাঝি অর্থাৎ আওয়ামী লীগকে সরকার নির্বাচনে অংশ নিতে দিচ্ছে না, অথচ সেই নৌকার কোটি কোটি যাত্রীর বা ভোটারের জন্য বিএনপি থেকে শুরু করে জামাত কিংবা এনসিপি নেতারা এখন প্রেমের কবিতা আবৃত্তি করছেন। কয়েক মাস আগেও যাদের মুখে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট এবং গণহত্যাকারী বলতে বলতে ফেনা উঠে যেত, আজ সেই নেতারাই আওয়ামী লীগ সমর্থকদের ভোট পেতে এক প্রকার রাজনৈতিক ডিগবাজি বা আদর্শিক প্লাস্টিক সার্জারি সম্পন্ন করছেন। মাত্র কয়েকদিন আগেই শেখ হাসিনাকে ফ্যাসিস্ট দাবি করে তুলোধুনো করা বিএনপি মহাসচিব এখন করছেন আপার সম্বোধন। অন্যদিকে জামাতের যে নেতা কিছুদিন আগে বঙ্গবন্ধু শেখ মুজিব বাংলাদেশের স্বাধীনতা চাননি বলে দাবি করেছেন, তার মুখে এখন স্পষ্ট উচ্চারণ বঙ্গবন্ধু হলেন বাংলাদেশের স্থপতি। আবার আওয়ামী লীগের সাধারণ কর্মীদের জন্য দরজা খোলা রাখার বার্তা দিচ্ছেন এনসিপি নেতারা।
প্রশ্ন হলো, 1.5 বছর ধরে শ্বাসরুদ্ধ থাকা আওয়ামী লীগের মাঠ পর্যায়ের নেতা কর্মীরা এসব আশ্বাসে কতটা বিশ্বাস রাখতে চাইবেন? আবার ভোটের মাঠে প্রার্থীদের কণ্ঠে মন ভোলানো আশ্বাসের ঠিক বিপরীত ঘটনা এখনো ঘটছে প্রতিদিন। মির্জা ফখরুল নিজের নির্বাচনী এলাকায় যখন আওয়ামী লীগকে আশ্বস্ত করছেন, ঠিক তার 2 দিন আগে ঢাকায় তারই দলের নেতাকর্মীরা মব করে হাসপাতালে পাঠিয়েছেন স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে। ফলে নির্বাচনে জয় পেতে প্রার্থীদের পক্ষ থেকে দেয়া নিরাপত্তার আশ্বাসে চিরে কতটা ভিজবে তা নিয়ে রয়েছে বড় ধরনের সংশয়। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ। সংবাদ মাধ্যমের খবরে বলা হচ্ছে, বাগেরহাটে 9 মাসের শিশু সন্তানকে পানিতে চুবিয়ে হত্যার পর নিজে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন কানিজ সুবর্ণা স্বর্ণালী। তার স্বামী সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দাম। 2024 সালের 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের কয়েক মাস পর গোপালগঞ্জ থেকে গ্রেপ্তার হন সাদ্দাম। একে একে 6টি মামলার আসামি করা হয়। বর্তমানে আছেন যশোর কারাগারে। কারাগারে যাওয়ার 2 মাস পর তার স্ত্রী স্বর্ণালী একটি ছেলে সন্তানের জন্ম দেন। যুগান্তরের এক প্রতিবেদনে জানানো হয়, সাদ্দামকে কারাগার থেকে মুক্ত করার জন্য দীর্ঘদিন ধরে স্বর্ণালী চেষ্টা করেছিলেন। ব্যর্থ হয়ে এক পর্যায়ে মানসিকভাবে ভেঙে পড়েন এবং হতাশায় ভুগছিলেন। এই হতাশা থেকে 23শে জানুয়ারি নবজাতককে বালতির পানিতে ডুবিয়ে হত্যার পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে রিপোর্টটিতে দাবি করা হয়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে মর্মান্তিক এই মৃত্যুর ছবি। সেই সঙ্গে কিছুদিন আগে কারাগার থেকে সাদ্দামের লেখা একটি চিঠিও ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায় নবজাতক সন্তানকে কোলে না নিতে পারার আক্ষেপ করছেন এই ছাত্রলীগ নেতা। সবচেয়ে ভয়ঙ্কর তথ্য হলো, স্ত্রী সন্তানের মৃত্যুর পরেও সাদ্দাম প্যারোলে মুক্তি পায়নি। এর পরিবর্তে যশোর কারাগার গেটে শেষ দেখার ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ। এমন অনেকগুলো মর্মান্তিক ঘটনার দৃশ্য দেখা গেছে গত 1.5 বছরে। গণমামলায় আসামি করে আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীকে কারাগারে রাখা হয়েছে। জেলবন্দি অবস্থায় মারা গেছেন বেশ কয়েকজন। অনেকের ক্ষেত্রে পর্যাপ্ত চিকিৎসা সুবিধা না দেওয়ার অভিযোগ উঠেছে। আর এসব মামলা যারা করেছেন তাদের বেশিরভাগই বিএনপির সমর্থক হিসেবে পরিচিত। গণমামলা করার অভিযোগ আছে জামাত ও এনসিপি নেতাকর্মীদের বিরুদ্ধেও। এর বাইরে সারা দেশে মবের তাণ্ডব, বাড়িঘর জ্বালিয়ে দেয়া, সম্পদ লুট, হয়রানি সহ নানান অভিযুক্ত আছে। ঢাকা মহানগর দক্ষিণের স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুল হাসান রিপনের উপর 19শে জানুয়ারি চড়াও হন বিএনপি সমর্থকেরা। পুলিশের উপস্থিতিতে বসুন্ধরা আবাসিক এলাকায় প্রচন্ড মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে ভর্তি করা হয় হাসপাতালে। 3 দিন পর একটি হত্যা মামলায় তাকে রিমান্ডে নেয় পুলিশ। এমন ভয়াবহ অবস্থার মধ্যে ভোটের মাঠে আওয়ামী লীগের নেতা কর্মীদের পাশে পাওয়ার প্রতিযোগিতা নেমেছে বিএনপি ও জামাতের নেতৃত্বাধীন 2 জোটের প্রার্থীরা। এই জন্য 1.5 বছর ধরে শেখ হাসিনাকে ভিলেন বানিয়ে ফেলা নেতাদের মুখে শোনা যাচ্ছে নতুন সুর। দর্শক, 2024 সালের আগস্টের যে ঢেউ আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করেছিল, সেই ঢেউয়ের তোড়ে আওয়ামী লীগ এখন কেবল একটি স্থগিত রাজনৈতিক অস্তিত্ব। কিন্তু রাজনীতির অঙ্ক তো আর আবেগে চলে না। দেশের মোট ভোটারের একটি বিশাল অংশ, ঐতিহাসিকভাবে যেটি 30 থেকে 48% যারা আওয়ামী লীগকে ভোট দিতেন, তারা এখন কোথায় যাবেন? সে প্রশ্ন বেশ কয়েক মাস ধরেই ঘুরপাক খাচ্ছে। এই বিশাল ভোট ভর্তি বস্তা এখন সবার কাছে সবচেয়ে আকর্ষণীয় নিষিদ্ধ ফল। 12,76,00,000 ভোটারের এই মহাযজ্ঞে আওয়ামী লীগহীন মাঠ এখন এক নতুন মেরুকরণের সাক্ষী। সেটি টের পাওয়ার কারণে কি? বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের কাছে শেখ হাসিনা রাতারাতি ফ্যাসিস্ট থেকে হয়ে গেলেন আপা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর 23শে জানুয়ারি ঠাকুরগাঁয়ে শেখ হাসিনাকে আপা সম্বোধন করে ভোট চেয়েছেন। দাবি করেছেন, হাসিনা আপার রেখে যাওয়া কর্মী সমর্থকদের পাশে তিনি আছেন। বিএনপি মহাসচিব কিছুদিন আগে ঠাকুরগাঁয়ে আরেক সমাবেশে আওয়ামী লীগের সাবেক এমপি রমেশ চন্দ্র সেনেরও ভূয়সী প্রশংসা করেছেন। এলাকার উন্নয়নে তার অবদান তুলে ধরেন। আওয়ামী লীগের ভোটারদের উদ্দেশ্যে বলেন, আওয়ামী লীগ এবং রমেশ চন্দ্র এবার নির্বাচনে নেই,
বিএনপিকে আওয়ামী লীগের মতো দল দাবি করে ধানের শীষে ভোট চান তিনি। অথচ তফসিল ঘোষণার আগে তিনি নিয়মিত আওয়ামী লীগকে ফ্যাসিবাদী দল হিসেবে আখ্যায়িত করেছেন। এমনকি নির্বাহী আদেশে দলটিকে নিষিদ্ধ করার পরপরই অন্তর্বর্তী সরকারকে জানিয়েছিলেন অভিনন্দন। প্রশ্ন হলো, মাত্র 8 মাস আগে যে দলকে ফ্যাসিবাদী বলেছিলেন, এখন সেই দলকে কিভাবে বিএনপির মতো বলে দাবি করছেন মির্জা ফখরুল? আবার দেশ জুড়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর মব হামলার জন্য বিএনপি অভিযুক্ত হলেও কারো বিরুদ্ধে নেওয়া হয়নি ব্যবস্থা। অথচ এখন মির্জা ফখরুল দাবি করছেন তারা নাকি আওয়ামী লীগের নেতাকর্মীদের দেখে শুনে রাখার দায়িত্ব নিয়েছেন। এই দৌড়ে শুধু বিএনপি নয়, আছে সরকারের বড় মিত্র জামাত এবং এনসিপিও। জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার রাতারাতি নিজের তৈরি করা ইতিহাসও মুছে ফেলেছেন। গত বছরের 26শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে জামাত আয়োজিত এক অনুষ্ঠানে গোলাম পরোয়ার দাবি করেছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখনো চাননি পাকিস্তান ভেঙে বাংলাদেশ হোক, কিন্তু ভোটের মাঠে শেখ মুজিবকে স্বাধীনতার স্থপতি হিসেবে উল্লেখ করলেন এই জামাত নেতা। মিয়া গোলাম পরোয়ার 23শে জানুয়ারি নিজের নির্বাচনী এলাকায় দাবি করেন, রাজাকার ইস্যুটি নতুন কিছু নয়, বাংলাদেশের স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমান জীবিত থাকতেই এই বিষয়টি মীমাংসা করে গেছেন। এটি একটি নিষ্পত্তিকৃত বিষয়। শেখ মুজিবুর রহমান সবাইকে নিয়ে দেশ চালাতে চেয়েছিলেন বলেও দাবি করেন গোলাম পরোয়ার। বলেন, সে নীতি পরে রাষ্ট্রপতি জিয়াউর রহমান অনুসরণ করেন। অবশ্য অতীত রেকর্ড বলছে 2021 সালের 15 জানুয়ারি ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে 20 দলীয় জোট আয়োজিত এক স্মরণ সভায় মিয়া গোলাম পরোয়ার তার বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার স্থপতি হিসেবে উল্লেখ করেছেন। তখন তিনি দাবি করেছিলেন, বঙ্গবন্ধু গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করেছিলেন। 2024 সালের 5ই আগস্টের পর অবশ্য জামাত নেতাদের কাছে বঙ্গবন্ধু হয়ে যান ফ্যাসিস্ট। আওয়ামী লীগকে কাছে টানার এই দৌড়ে পিছিয়ে নেই কিংস পার্টি এনসিপি নেতারাও। তারা একেবারে আওয়ামী লীগের সাধারণ নেতা কর্মীদের জন্য দরজা খুলে বসে থাকার ঘোষণা দিয়ে রেখেছেন। দলটির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেছেন, আওয়ামী লীগের যেসব কর্মী কোনো ধরনের জুলুম, নির্যাতন বা অনিয়মের সঙ্গে জড়িত ছিলেন না, তারা চাইলে 10 দলীয় জোটে যোগ দিতে পারেন। বিএনপির জোট সঙ্গী নুরুল হক নূর তো ঘোষণা দিয়েই ফেলেছেন, এলাকার আওয়ামী লীগ সমর্থকেরা নাকি তাকে ভোট দিতে উন্মুখ। অথচ গত 1.5 বছরে আওয়ামী লীগ 14 দল এমনকি জাতীয় পার্টির ভোটে অংশগ্রহণ ঠেকাতে অগ্রবর্তী ভূমিকা দেখা গেছে নূরকে। এখন বিএনপির বিদ্রোহী প্রার্থীর জনপ্রিয়তার মুখে কাছে পেতে চাইছেন আওয়ামী লীগকে। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের 24শে জানুয়ারি এই চরম বাস্তবতাটি তুলে ধরেছেন। বলেছেন, আওয়ামী লীগের ভোট সবাই চাইছে, শুধু জাতীয় পার্টি চাইলেই যত দোষ। জিএম কাদের বলেছেন, আওয়ামী লীগ দল হিসেবে এখনো নিষিদ্ধ নয়, আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হচ্ছে না, ঠিক আছে, কিন্তু তাদের মানুষকে ভোট দিতে দেবেন না, নাগরিকত্বের অধিকার দেবেন না, এটি কখনো কোনো দেশে হয়নি। তারা নির্বাচনে আসতে চাইলে তাদের চাপ দেওয়া হচ্ছে। দর্শক, সারা দেশেই দেখা যাচ্ছে একই ধরনের চিত্র। বিএনপি জোটের পাশাপাশি জামাত জোটও ভুলতে বসেছে আওয়ামী বিরোধী অবস্থান। বিবিসি বাংলার সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়, জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের ভোট ব্যাংক একটা বড় ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন মাঠ পর্যায়ের প্রার্থীরা। তাই নৌকার সমর্থক ভোটারদের আকৃষ্ট করতে বিভিন্ন দলের জোর তৎপরতাও দৃশ্যমান হচ্ছে। স্থানীয় পর্যায়ে নৌকা সমর্থকদের নিরাপত্তার আশ্বাস, মামলা, হামলা বা হয়রানি থেকে রক্ষারও নানা রকম প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। দর্শক, 1991 থেকে 2008 সাল পর্যন্ত যে 4টি গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে, তাতে আওয়ামী লীগ কমপক্ষে 30 থেকে সর্বোচ্চ 48% ভোট পেয়েছে। কিছুদিন আগেও আওয়ামী লীগের কোনো জনসমর্থন নেই দাবি করা রাজনীতিবিদরা এখন এই ভোট ব্যাংক নিয়ে চিন্তিত। এতটাই চিন্তিত যে গতকাল যাদের ফ্যাসিস্ট বলে গালি দিতে দিতে রাজনীতিবিদরা মুখে ফেনা তুলে ফেলতেন, আজ তাদের সমর্থকদের ভোট পেতে তারা ড্রয়িং রুমে লাল গালিচা বিছিয়ে দিচ্ছেন। সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষমতাচ্যুত হওয়ার প্রায় 1.5 বছর পরেও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের অধিকাংশ নেতাকর্মী আত্মগোপনে থাকতে বাধ্য হচ্ছেন।
বাড়িঘরে যেতে পারছেন না, জীবন জীবিকার জন্য কাজকর্ম, ব্যবসা বাণিজ্য সহ স্বাভাবিক জীবনযাপন থেকে দূরে থাকতে হচ্ছে। গ্রেপ্তার হয়েছেন হাজার হাজার নেতাকর্মী। এই প্রতিকূল পরিস্থিতিতে বিভিন্ন কৌশলে বিএনপি জামাতের প্রার্থীরা আওয়ামী লীগের ভোট নিজেদের পক্ষে টানার চেষ্টা করছেন। রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করেন, ব্যক্তিগত ক্রোধের কারণে অধ্যাপক ইউনূস ও তার মিত্ররা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেশের রাজনৈতিক মানচিত্রে এক বিশাল ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বরের সৃষ্টি করেছিল। মজার ব্যাপার হলো, এই গহ্বরটি এখন এমন এক টানে সবাইকে আকর্ষণ করছে যে অতি বড় কট্টরপন্থী নেতাও এখন আওয়ামী লীগের ভোট ব্যাংকে ফেসিবাদী না বলে বন্ধু হিসেবে দেখার চেষ্টা করছেন। যে নেতারা গত 17 মাসে আওয়ামী লীগকে দেশের বুক থেকে মুছে ফেলার কথা বলেছেন, তারাই আজ এক একজন আওয়ামী লীগের ভোটারের দাঁড়ে দাঁড়ে ভিখারির মতো ঘুরছেন। আদর্শ এখন ডাস্টবিনে, আর গদির লোভ এখন রাজনীতির প্রধান চালিকা শক্তি। প্রশ্ন হলো, এসব আশ্বাসের উপর কতটা বিশ্বাস রাখবেন আওয়ামী লীগের মাঠ পর্যায়ের কর্মী সমর্থকরা, নাকি তারা যে ব্যালটে নৌকা নেই সেই ব্যালট ছুঁয়েই দেখবেন না? বিশেষ করে 1.5 বছর ধরে চলা সহিংসতার ক্ষত এবং দল নিষিদ্ধ করার আঘাতের উপশম আদৌ কি হবে এই সময়ের প্রতিশ্রুতিতে? বিশ্লেষকরা মনে করছেন, এই নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, সবচেয়ে বড় বিজয় হবে রাজনীতির ডিগবাজির। 12ই ফেব্রুয়ারি হয়তো নতুন সরকার আসবে, কিন্তু সেই সরকারের ভিত্তি হবে সেই ফেসিবাদী ভোটারদেরই সমর্থন, যাদের গালি দিয়ে এই নেতারা একদিন মাঠ গরম করেছিলেন। বাংলাদেশের মানুষ এখন কেবল একটি কথাই বলতে পারে, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, তবে নির্লজ্জতারও একটা সীমা থাকা উচিত। এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।